আমরা বলেছিলাম আজকে আমরা স্বয়ংক্রিয় বিনিয়োগ এবং প্রয়োজিত বিনিয়োগের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। বিস্তারিতটা আমরা আলোচনা করেছি কবে, যে আমরা আগামীকালের লেকচারে মানে এর আগে যে লেকচার দেখেছি সেটাতে আমরা বিস্তারিত জেনেছি যে স্বয়ংক্রিয় বিনিয়োগ কী বা প্রয়োজিত বিনিয়োগ কী। ঠিক আছে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে স্বয়ংক্রিয় বিনিয়োগ ভার্সেস হচ্ছে প্রয়োজিত বিনিয়োগ এবং আমাদের বিনিয়োগের নির্ধারণ। তাহলে স্বয়ংক্রিয় বিনিয়োগে যদি আমরা বলি, আচ্ছা এই পাশে আমরা স্বয়ংক্রিয় বিনিয়োগ নেই, স্বয়ংক্রিয় বিনিয়োগ পার্থক্য নিয়ে আলোচনা করব। এ পাশে আমরা প্ররোচিত বিনিয়োগ নেই। আচ্ছা, তাহলে স্বয়ংক্রিয় বিনিয়োগ কি? এক নম্বর যদি বলতে পারি যে এই বিনিয়োগ আয়ের উপরে নির্ভর করে না। এই বিনিয়োগ আয়ের উপরে নির্ভর করে না। এটা কি? প্রয়োজিত বিনিয়োগের সংজ্ঞাতে আমরা কি দেখেছিলাম যে স্বয়ংক্রিয় বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না, কিন্তু প্রয়োজিত বিনিয়োগ আয়ের উপরে নির্ভর করে। আয়ের উপরে, তোমরা ফুল কথাটা লিখবে, আমি এখানে ছোটো করে লিখছি, আয়ের উপরে নির্ভর এটা কি করে না। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার। আচ্ছা, তো এটার সংজ্ঞা দিতে পারি যে যে বিনিয়োগ আয়ের উপরে নির্ভর করে, যে বিনিয়োগ আয়ের উপরে নির্ভর করে তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলে। আর এখানে বলতে পারি যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না তাকে প্ররোচিত বিনিয়োগ। ঠিক আছে, প্ররোচিত বিনিয়োগ। আচ্ছা, 3 নম্বরে আমরা কি বলতে পারি যে আয়ের সাথে স্বয়ংভূত বিনিয়োগের কোনো সম্পর্ক নেই। আয়ের সাথে আমরা বলতে পারি যে স্বয়ংভূত বিনিয়োগের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রয়োজিত বিনিয়োগের সম্পর্ক আছে। কার সাথে সম্পর্ক আছে? তোমরা এর এখানে ফুল লিখবা যে আয়ের সাথে স্বয়ংভূত বিনিয়োগের সম্পর্ক রয়েছে। আচ্ছা, 4 নম্বরে দেখো যে শূন্য আয় যদি আমাদের শূন্য হয়, যে শূন্য আয়ের স্তরে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ স্বয়ংভূত বিনিয়োগ বজায় থাকে। অর্থাৎ শূন্য আয়ের স্তরে বলতে কী বোঝাচ্ছে, যদি আয় আমাদের শূন্য হয় তখন আমাদের কিছু পরিমাণ স্বয়ংভূত বিনিয়োগ বজায় থাকে। যদি আমরা 5 নম্বরের চিত্র দেই যে স্বয়ংভূত বিনিয়োগের চিত্র কেমন, এটা আমাদের আয় শূন্য। দেখো আয় শূন্য, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ বজায় রয়েছে। অর্থাৎ আয় শূন্য, তার মানে স্বয়ংভূত বিনিয়োগও শূন্য নয়। মানে আয় এখানে আমাদের শূন্য, কিন্তু নির্দিষ্ট পরিমাণ আমাদের একটা স্বয়ংভূত বিনিয়োগ বজায় রয়েছে। যদি মানে বজায় না থাকতো তাহলে এখান থেকে চিত্রটা হতো, মানে এখান থেকে হতো, কিন্তু আসলে এখান থেকে না, একটু বিনিয়োগের একটু উপর থেকে রয়েছে। তাহলে বিনিয়োগ ধরো এখানে আমাদের কত পরিমাণ আয়, যখন আমাদের শূন্য, ধরো বিনিয়োগ আমাদের 10, তার মানে আয় শূন্য কিন্তু বিনিয়োগ আমাদের নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ বজায় রয়েছে। তা বলছে যে শূন্য আয়ের স্তরে নির্দিষ্ট পরিমাণ স্বয়ংভূত বিনিয়োগ বজায় থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি যে শূন্য আয়ের স্তরে কোনো প্রয়োজিত বিনিয়োগ বজায় থাকে না। তো এটা বজায় থাকে না আমি লিখলাম শুধু, বাকিটা তোমরা ফুল লিখে নিবা। আচ্ছা, তাহলে শূন্য আয়ের স্তরে নির্দিষ্ট পরিমাণ স্বয়ংভূত বিনিয়োগ বজায় থাকে, আর এখানে লিখবা শূন্য আয়ের স্তরে কোনো স্বয়ংভূত বিনিয়োগ বজায় থাকে না। তো এটার চিত্র আমরা 5 নম্বরে দিতে পারি। কি চিত্র? যেমন আয় যদি শূন্য হয়, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর আমরা সাধারণত আয় নিব, ওয়াই অক্ষ বরাবর আমরা বিনিয়োগ নিব। এখানেও এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে আয় নেব, ওয়াই অক্ষ বরাবর আমরা বিনিয়োগ নিব। তাহলে এখানে যেহেতু আয় আমাদের শূন্য, তাই বিনিয়োগও শূন্য। অর্থাৎ এই বিনিয়োগ আয় শূন্য, বিনিয়োগ শূন্য। যখন আয় ধীরে ধীরে করে বাড়বে, তখন আমার বিনিয়োগও আমাদের ধীরে ধীরে করে বাড়বে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা 6 নম্বর এটা দিতে পারি। আচ্ছা, জায়গা স্বল্পতা। আচ্ছা, ঠিক আছে, 6 নম্বর আমরা দিতে পারি যে স্বয়ংভূত বিনিয়োগ দীর্ঘকালে প্রযোজ্য। কি? স্বয়ংভূত বিনিয়োগ দীর্ঘকালে প্রযোজ্য। আর 6 নম্বর এটাতে বলতে পারি যে প্রয়োজিত বিনিয়োগ স্বল্প ও দীর্ঘ মেয়াদে প্রযোজ্য।
অর্থাৎ এটা স্বল্পকালেও কাজ করে, দীর্ঘকালেও কাজ করে, এটা শুধু হচ্ছে আমাদের দীর্ঘকালে কাজ করে। তো মোটামুটি স্বয়ংক্রিয় বিনিয়োগ এবং প্ররোচিত বিনিয়োগের মধ্যে পার্থক্য গেল। এখন আমরা বলেছিলাম যে আমরা আলোচনা করব যে বিনিয়োগের হচ্ছে আমাদের নির্ধারণ, এটা আমরা দেখি একটু। তো এটা তেমন কিছু না, আমি বই থেকে হয়তো বা দেখে দিব। দেখো, বিনিয়োগের নির্ধারণ বলতে কি বোঝায়, যে বিনিয়োগ কার কার উপরে নির্ভর করে, রাইট? বিনিয়োগ কিসের উপরে নির্ভর করে, কার কী দ্বারা আমাদের বিনিয়োগটা প্রভাবিত হয়। যেমন এখানে বলছে যে একটি দেশের বিনিয়োগ অনেকগুলো বিষয় দ্বারা প্রভাবিত হয়, সেগুলোকে বলা হয় বিনিয়োগের নির্ধারণ। যেমন আয় স্তর, সেভাবে দেখো একটি দেশের যদি আয় বেশি হয়, মানুষজনের যদি আয় বেশি হয়, তাহলে তারা বেশি পরিমাণে বিনিয়োগ করবে। স্বাভাবিক কথা, আমার যদি আয় বেশি হয়, আমি চাইবো সেই আয়টা আর অন্য কাজে লাগানোর জন্য, রাইট? তো তখন আমাদের কি হবে, মানে আমাদের হচ্ছে বিনিয়োগটা বাড়বে। তো এখানে আরও কিছু বলছে এমএসি, এটা আমরা এখনও জানি না, আমরা বিস্তারিত আলোচনা করব। যে সাধারণত বিনিয়োগ আয়স্তর উপর নির্ভর করে, আয়স্তর বাড়লে মানুষের ভোগ প্রবণতা বাড়ে, ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে, এতে ব্যবসায়ীদের মুনাফা প্রত্যাশা, এবং এমএসি বাড়লে ফলে বিনিয়োগ বাড়ে, অন্যদিকে আয়স্তর কমলে বিনিয়োগ কমে। যাই হোক, আসল কথা হচ্ছে আয় বাড়লে আমাদের বিনিয়োগ বাড়ে, এবং আয় যদি কমে যায় তাহলে আমাদের বিনিয়োগও কমে যায়। আচ্ছা, তারপরে কি রয়েছে, যে আর্থ সামাজিক অবকাঠামো, আমাদের রাস্তাঘাট যদি ভালো হয়, আমাদের যদি দেশের পরিস্থিতি ভালো থাকে, তখন অবশ্যই মানুষ বিনিয়োগে উৎসাহ হবে, এবং দেশের বাইরে থেকেও অনেক টাইম দেখা যাবে যে লোকজন এসে আমাদের এখানে বিনিয়োগ করছে, ঠিক আছে? তো আর্থসামাজিক অবকাঠামো, প্রত্যাশা, যে বিনিয়োগ যারা করবে তাদের প্রত্যাশা যদি মানে তারা যদি মনে করে যে এখানে ইনভেস্ট করে আমি ভালো পরিমাণে ফিডব্যাক পাবো, তখন তারা বেশি পরিমাণে বিনিয়োগ করে আর কি, এর কথা। আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, অবশ্যই একটি আমাদের দেশে ধরো কোনো কারণে সারা বছর, সারা দিন, সারা মাস ধরো হরতাল হচ্ছে, তো হরতালের কারণে তো দেশের ক্ষতি, তখন বাইরের দেশের বা আমাদের দেশেরই যারা বিনিয়োগ করে তারা তখন তারা বিনিয়োগ করবে না, কারণ হরতালের কারণে ধরো যে মার্কেট টার্গেট বা সব যে যেখানে বিনিয়োগ করবে সে কাজগুলো সব বন্ধ হয়ে থাকবে। তো সেটা তো মানে একটা নরাজকতা দেশের ভিতরে। আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা যদি ঠিকঠাক থাকে, তখন বিনিয়োগে মানুষ উৎসাহ হয়। রাজনৈতিক পরিস্থিতি, ওই রাজনৈতিক পরিস্থিতির কথাই আসলে এটা সেমি কথা। তারপর বিশ্ব শান্তি, এই যে দেখো এখন আমাদের রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ এখনও পরিস্থিতি হচ্ছে, তো ওই যুদ্ধর কারণে শুধুমাত্র যে রাশিয়া আর ইউক্রেনের ক্ষতি হয়েছে বিষয়টা এরকম না, আমাদের সব তৃতীয় বিশ্বসহ অন্যান্য অনেক দেশের অনেক মানে ক্ষতি হয়েছে, বিনিয়োগ হারিয়ে ফেলেছে দেশের, অনেক ধরনের সমস্যা যেটা আমরা এখনও ভোগ করছি, দ্রব্যমূল্যের সবগুলোর দাম বেড়ে গেছে প্রায় সব দেশে। তো এই বিশ্ব শান্তি বজায় থাকা একটা বড় বিষয়। ব্যাংক এবং বিমা, বিনিয়োগ যারা করে তারা ব্যাংকের থেকে ধরো লোন টোন নাই ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো যদি ব্যাংক যদি নমনীয় হয় বিনিয়োগের ক্ষেত্রে, তখন মানুষ বিনিয়োগ বেশি করে। আচ্ছা, জনসংখ্যা একটি দেশে যখন বেশি, তখন সেখানে বিনিয়োগও হয়তো বেশি হয়। মানুষের জনসংখ্যা কম হলে সেখানে বিনিয়োগও কম হয়। তো রাজস্ব নীতি, যে সরকারের কর বা ট্যাক্সের বিষয় রয়েছে, সরকার যদি কর কম করে দেয় তখন আমাদের বিনিয়োগ বাড়বে, আবার যদি সরকার কর বেশি করে দেয় তখন আমাদের বিনিয়োগ কমে। তো রাজস্ব নীতি বলতে এটাই বোঝায়। আর্থিক নীতির প্রাকৃতিক খনিজ সম্পদ, আর প্রাকৃতিক খনিজ সম্পদ আমাদের দেশে যদি, যে কোনো দেশে যদি প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি হয়, সেখানে বিনিয়োগ বেশি হওয়ার কথা। যদি প্রাকৃতিক সম্পদ কম থাকে তাহলে প্রযুক্তিগত উন্নয়ন কম হবে ইত্যাদি, এরকম বিষয়। তাহলে এটা একটা থিওরিক্যাল বিষয়, এগুলা তেমন বিষয় না। তো এগুলো যদি আমি যে বলে দিলাম, তো পয়েন্টগুলো তারা কী বোঝাচ্ছে, তো এইগুলো যদি তোমরা একটু পড়ে নাও তাহলে ঠিক আছে। আমরা নেক্সট দিনে কী নিয়ে আলোচনা করব, আমরা নেক্সট দিনে দেখা যাক মূলধন হয়তো বা নিয়ে আলোচনা করতে পারি, মূলধন, বিনিয়োগ ও মূলধনের মধ্যে পার্থক্য। তো সব ভালো থাকো, সুস্থ থাকো।